আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফরে কেন তাকিয়ে আছে পুরো জাতি, পুরো বাংলাদেশের সমগ্র মানুষ তাকিয়ে আছে যে তারেক রহমান আসলে কতটুকু সফল হন, তিনি আসলে সফল হবেন কিনা, এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে এবং মালয়েশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু ইতিমধ্যে শ্রমবাজারের বিষয়ে, মালয়েশিয়া যেহেতু একটা বড় শ্রমবাজার, সেই শ্রমবাজারের বিষয়ে যাতে আলোচনা হয় এবং এই এই জিনিসটা যেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পায় কয়েকটি বিষয়ে, এবং মালয়েশিয়ার সাথে বাংলাদেশের চুক্তি হবে। কিন্তু আরেকটি বিষয় সবচেয়ে হলো গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশে যারা রেমিটেন্স যোদ্ধা, যারা বাংলাদেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যায়, তাদের জন্য তারেক রহমান কি করতে পারে। কারণ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে লোক যেতে পারছে না, এবং যারা অনেক আগে গিয়েছে, হয়তো কেউ অবৈধভাবে আছে, আটকে আছে, তারা আসতে পারছে না এবং তাদের উপর বিভিন্ন সমস্যা হচ্ছে, এবং অনেকেই আবার অবৈধভাবে মালয়েশিয়ার যে জেল হাজতে তাদেরকে আটকে রেখেছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে না। কিন্তু আসলে এই সব বিষয়ে কি সমাধান হবে, এখন পুরো জাতি এটাই কিন্তু দেখতে চাচ্ছে। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান যেই মালয়েশিয়ার সাথে যে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, যেসব বিষয়ে চুক্তি করেছেন, যেসব বিষয়ে আলোচনা করেছেন, হয়তো তিনি সফল হবেন। কেননা তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই চীন, ভারত, মালয়েশিয়া আরও কয়েকটি দেশের তিনি আমন্ত্রণ পেয়েছেন সেই দেশে সফর করার জন্য। কিন্তু তারেক রহমান যেহেতু সব দেশ বাদ দিয়ে সর্বপ্রথম মালয়েশিয়ায় গিয়েছেন, তার একটা কথাই হচ্ছে যে বাংলাদেশের যে বেকারত্ব কিভাবে দূর করা যায়, আর বাংলাদেশের অগ্রগতির হাতিয়ার যারা বিদেশে থাকে, তাদের পরিবার ফ্যামিলি সবাইকে ফেলে যারা বিদেশে পাড়ি জমায়, দিনের পর দিন কষ্ট করে যায় শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের জন্য তারেক রহমান কি করবেন। আমরা একটা কথা বিশ্বাস করি যে তারেক রহমান সফল হবেন। তিনি দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের সময় যেভাবে তিনি রাজনীতি করেছেন এবং দেশের বাইরে থেকেও যেভাবে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বাংলাদেশে আসার পর তিনি জনগণের কাছে যেই কথাগুলো তুলে ধরেছিলেন, যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, মাত্র 4 মাসের মধ্যে তিনি কিন্তু সেগুলো সমাধান করেছেন, এবং মানুষের কাছে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু বাস্তবায়ন করেছেন, এবং আস্তে আস্তে কিন্তু আরও বাস্তবায়নের দিকে যাচ্ছে। এখানে বাংলাদেশের মানুষের একটা বিশ্বাস যে তারেক রহমান মাত্র 4 মাসের মধ্যে যেভাবে বাংলাদেশকে পরিবর্তন করতে চাচ্ছে, যেভাবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে পরিবর্তন করেছে, এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা, আগামীর বাংলাদেশ যাতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, এমন দেশ বিনির্মাণ করাই হচ্ছে তারেক রহমানের কাজ। আর তারেক রহমান এই কারণেই তিনি মালয়েশিয়ায় গিয়েছেন, যে মালয়েশিয়ায় যেহেতু একটা বড় শ্রম বাজার, মানে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে যেই দেশে প্রবাসী থাকে সেটা হচ্ছে মালয়েশিয়া। যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আবার অন্যান্য দেশ থেকে কিন্তু মালয়েশিয়ায় যায়। সেটা যেহেতু একটা বড় শ্রম বাজার, সেই শ্রম বাজারকে ওই দেশের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কিভাবে কাজে লাগিয়ে এই বাংলাদেশের মানুষকে মালয়েশিয়ায় পাঠানো যায় এবং বিদেশে আরও পাঠানোর ব্যবস্থা করা যায়, তার জন্য তারেক রহমান যেই তিনি এইগুলো নিয়েছেন, উদ্যোগগুলো নিয়েছেন, আজকে সেই উদ্যোগেও তিনি সফল হবেন। এরপর হয়তো তিনি আজকে মালয়েশিয়ায় ছেড়ে তিনি চীনে গিয়েছেন, চীনের পথে আছেন, এবং চীনের সাথে এমন চুক্তি হবে যাতে বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, এবং বাংলাদেশের সবচেয়েও একদম কাছের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু হিসেবে যেন চীন থাকে। এবং তাদের ব্যবসা বাণিজ্য ইতিমধ্যে বাংলাদেশের মন কেড়ে নিয়েছে, এবং বাংলাদেশের মানুষের কাছে তারা জনপ্রিয়তা পেয়েছে, এবং চীন যেভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ বন্ধু এখন বর্তমান আছে, ভবিষ্যতে তাদেরকে কাজে লাগিয়ে আরও যাতে এই চীনের সাথে বন্ধুত্ব তৈরি করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে এবং ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাতে পারে, এবং চীনের যারা ব্যবসা বাণিজ্য করেন তারা যেন বাংলাদেশে কারখানা দেন এবং বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি দেন, বাংলাদেশে যেন ব্যবসা করেন, এবং তাদের জন্য সব কিছুই উদ্যোগ নেবে সরকার, এবং সেই বিষয়ে হয়তো আলোচনা হবে। তিনি আবারও আরেকটা কথা মানুষের মুখে এখন আসতে পারে যে তারেক রহমান আসলে কতটুকু সফল হলেন মালয়েশিয়া সফরে। তিনি তো 2 দিনের সফরে গেছিলেন মালয়েশিয়া, এবং 2 দিন সফর করেছেন, এবং 2 দিনের সফর শেষে তিনি চীনে যাচ্ছেন,
সেখানে আসলে তিনি কতটুকু সফল। আমরা মনে করি তারেক রহমান যাওয়ার পরে আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন যে তার যে প্রধান দাবি, প্রধান আলোচনা, সেটাই কিন্তু তিনি তুলে ধরেছিলেন। তিনি প্রথমে বলেছিলেন যে বাংলাদেশে যারা অবৈধভাবে, বাংলাদেশের লোক যারা অবৈধভাবে মালয়েশিয়ায় আছেন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন, আহ্বান জানিয়েছেন, আকুল আবেদন করেছেন। এবং যারা প্রবাসী এই দেশে আছেন তাদের নিরাপত্তার জন্য এবং ভবিষ্যতে মানে এখন থেকেই যাতে শ্রমবাজার আরও বৃদ্ধি পায়, যাতে বাংলাদেশের লোক তার আরও বেশি নেই, এবং এরকমও তিনি দাবি দাওয়া করেছেন। কিন্তু তারেক রহমান সেই যাওয়ার পরেই আপনারা জানেন অনেকগুলো যারা অবৈধভাবে আটকে আছিল তাদের মধ্যে অনেকটি জামিন হয়েছে, তারা অলরেডি বাংলাদেশের পথে বাংলাদেশে আসতেছে। এটাই কিন্তু তারেক রহমানের একটা চমক বা ম্যাজিক বলা যায়। কেননা তিনি একটা সরকারকে যে দাবি দাওয়াগুলো করেছেন, তো তিনি এই দিকে সফল। হয়তো অনেকেই বলতে পারেন যে সেই সরকারকে মানছে কিনা, হয়তো একটা সরকারের সাথে আলোচনা হয়েছে, আমাদের জন্য এটা করলে ভালো হবে, আপনার প্রতি আকুল আবেদন বা রিকোয়েস্ট যত রকমের কথা বলুক না কেন, হয়তো ওই সরকারের সাথে তারেক রহমান বৈঠক করেছে, দ্বিপাক্ষিক বৈঠক করে সেই সব বিষয়ে আলোচনা করেছে। কিন্তু ভবিষ্যতে মানে 6 মাস বা 1 বছর এই সময়ের মধ্যে যেন দুই দেশের সাথে শ্রমবাজারের আরেকটা ভালো সম্পর্ক হয়, আরও যারা বাংলাদেশে আছে তারা যেন সেই দিকে যেতে পারে। এখন পুরো জাতি যেভাবে তাকিয়ে আছে যে তারেক রহমান আসলে কি ম্যাজিকটা দেখায়, আজকে তারেক রহমান কিন্তু আমরা মনে করি সেই দিকেও তারা সফল আছে। অনেকে বলবেন যে আপনাদের কাছে তো সবকিছু সফল, তারেক রহমান যেটা করে সেটাই সফল। না, আমরা যেটা নই সেটা নই বলবো, যেটা সই সেটাকে আমরা সই বলবো। কখনো আমরা তার যেভাবে আমরা ভালো প্রশংসা করি সেইভাবে তার যে খারাপ আচরণ বা তার যদি কোনো খারাপ থাকে সেইগুলোর বিষয়েও কিন্তু আমরা তুলে ধরবো। আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমরা মনে করি যে তিনি প্রতিটা ক্ষেত্রে সাকসেসফুল হচ্ছেন। দেখেন, তিনি যে কথাগুলো বলেছিল যে স্বাধীনতা, প্রতিটা মানুষ সেই অধিকার আছে, প্রতিটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে রাজনীতি করতে পারে, যেটা আমরা দীর্ঘ 17 বছর দেখি নাই। 17 বছর এগুলো আমরা দেখি না। আর বর্তমানে প্রতিহিংসা রাজনীতি তারেক রহমান চায় না, যে আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, আমরা মিলেমিশে এই দেশকে কিভাবে উন্নয়নের পথে নিয়ে যাওয়া যায় তার জন্যই কিন্তু তারেক রহমানের প্রথম যেই সফর বিদেশে এটাই কিন্তু প্রমাণ করেছে। কেননা তিনি সেখানে গিয়ে মজা বা আড্ডা বা সেখানে পার্কে গিয়ে বসে থাকা, খাওয়া দাওয়া, এইগুলো বিষয় জড়তেই যায় নাই। তিনি গিয়েছেন বাংলাদেশে প্রবাসীদের কিভাবে বেকারত্ব দূর করা যায়, বাংলাদেশে প্রবাসীদের কিভাবে ভাগ্য পরিবর্তন করা যায়, বাংলাদেশের মানুষের কিভাবে পাশে থাকা যায়, যারা দেশে আছে তারাও যেভাবে সরকারের আপন, যারা বিদেশে আছে তার চেয়ে বাংলাদেশের চেয়েও তারা বেশি আপন। কেননা বাংলাদেশের একজন মানুষ যদি বিপদে পড়ে তার হয়তো ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই কিন্তু তার পাশে এসে দাঁড়ায়। কিন্তু বিদেশের মাটিতে হঠাৎ কেউ যদি একদিন বিপদে পড়ে যায়, আসলে তার পাশে দাঁড়ানোর মতো আমরা কোনো মানুষ দেখি না। সেই দেশের সরকার যদি এই দিকে খেয়াল করে, সেই দেশের সরকার যদি বাংলাদেশের জনগণের জন্য কিছু ছাড় দিয়ে এবং বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মানুষ যারা প্রবাসীতে আছে তাদের জন্য যদি আরেকটু ভালো ব্যবস্থা করে, তারা যেন একটু আরও ভালো কর্ম খুঁজে পায় এবং তাদের জন্য যেন একটু সুবিধা থাকে, বাংলাদেশের জন্য যেন একটু হলেও কিছু সুবিধাগুলো থাকে, যে সুবিধাগুলো তারেক রহমান গিয়ে সেখানে ওই সরকারের সাথে আলোচনা করেছে। সুবিধা কি? যারা দীর্ঘদিন প্রবাসে থেকেছেন, যারা অবৈধভাবে সেই মালয়েশিয়ায় থেকেছেন বহু বছরের পর বছর, এবং তারা সেই দেশের সরকারের আইনের কারণে তারা সেই দেশের যেই আইন, সেই আইন অনুযায়ী তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এবং সেখান থেকে ছাড়া পারছে না। এবং যেন এই অবৈধ প্রবাসীরা যাতে সেখান থেকে বাংলাদেশে ফেরত আসতে পারে সেই ব্যবস্থা কিন্তু তারেক রহমান সেই আলোচনা করেছে। এবং কি যারা ওই দেশে অবৈধভাবে আছে, যারা থাকতে চায় তাদেরকে ওই দেশে যেন বৈধ করে নেওয়া হয়। আজকে তারেক রহমান যেই আলোচনাগুলো করছেন আমরা মনে করি প্রতিটা জায়গায় তিনি সফল। যেভাবে বাংলাদেশের রাজনীতিতে তিনি কিংবদন্তি, যেভাবে সফল হিসেবে তিনি প্রমাণ করেছেন, আজকে তার প্রথম বিদেশ সফরেও কিন্তু এটাই প্রমাণ করে যে তিনি সেই দেশের সাথে আলোচনা করে, সেই দেশের সাথে বৈঠক করে আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায়, বাংলাদেশের বেকারত্ব দূর, বাংলাদেশের মানুষের
কিভাবে ভাগ্য পরিবর্তন করা যায়, এই আলোচনাগুলোই কিন্তু তারেক রহমান